বন্ধুরা, আমার শ্বশুর আমার সঙ্গে এমন একটা কাজ করে বসবে হঠাৎ করে, এটা আমি জীবনে স্বপ্নেও ভাবিনি। আসলে বন্ধুরা, আমার সমস্ত কিছু দেখভাল করতো আমার শ্বশুর। আমার স্বামী মূলত একজন প্রবাসী, সে বিদেশে থাকে। স্বামী আসলে আমার দেখাশোনার সময় পায় না, বা আমার কি কি লাগবে, কি কি দরকার, আসলে আমার স্বামী এত কিছু তার জানে না আমার কি কি লাগবে। সে হচ্ছে বিদেশে থাকে। কিন্তু এই বাড়ির একটা নিয়ম হলো কি, বাড়ির বউ যারা আছেন তারা কিন্তু বাহিরে যেতে পারবে না, নিজের মতো করে চাইলে শপিং কিংবা বাজার হাটে খরচ করতে পারবে না। এই বাড়ির আসলে বাজারে যায় না, আসলে এই বাড়ির পুরুষরাই বাজারে যায়। আমার একটা ছোট দেবর ছিল, কিন্তু ছোট দেবর ওরা তো বয়স হয়নি, ওই স্কুলে পড়াশোনা করতেছে। পাশাপাশি আমার যা কিছু লাগে টুকটাক এনে দেয়, কিন্তু আমার শ্বশুরই মূলত আমার সবকিছু দেখভাল করে, আমার দেখাশোনা করে। তোমাদেরকে বলে রাখি, আমার কিন্তু শাশুড়ি নেই, আমার শাশুড়ি মারা গেছে প্রায় আজকে অনেক দিন হয়ে গেছে। এজন্য এই বাড়ির একমাত্র তো বড় মানুষ বলতে বা মুরব্বী বলতে আমার শ্বশুরে, কিন্তু শ্বশুর ওরকম, তার এখনো বয়স হয়নি। শ্বশুরকে দেখলে আপনি একেবারেই বিশ্বাস করতে পারবেন না যে উনি কে, আমার হাজব্যান্ডের বাবা নাকি অন্য কেউ। মানে তার এরকম একটা বয়স। অনেকেই ওনাকে মনে করেন। উনি আমাকে প্রায় সময় ওনার সঙ্গে নিয়ে যান। একবার হয়েছে কি, ঈদ আসছে। তো ঈদ আসলে কি হয়, আমার হাজব্যান্ড আসলে ধরেন প্রতি মাসে ৫০,০০০ বা ৬০,০০০ টাকা পাঠায়। ঈদের সময় উনি ১,০০,০০০ টাকা পাঠায়। উনি সেখানে বকশিস পান, বোনাস পান, তাছাড়া আরও ১০০টা ইনকাম করেন। তাছাড়া কিছু টাকা ওনার কাছেও জমা রাখেন। সব টাকা তো আর আমাদেরকে দিয়ে দেয় না, ওনার কাছেও কিছু টাকা জমা থাকে। ঈদ আসলে উনি অনেক টাকা দেন, যেন আমরা বাজারহাট খরচ করতে পারি। পাশাপাশি বাড়ির ছেলেমেয়ে যে কয়জন আছে, ছোট বাচ্চা কাচ্চা যারা যারা আছে, সবাইকে যেন আমরা কাপড় চোপড় কিনে দিতে পারি। এজন্য উনি কিছু টাকা এক্সট্রা পাঠান। তো ঈদের সময় একবার হয়েছে কি, আমার শ্বশুর আমার জন্য একটা শাড়ি নিয়ে এসেছিল। ঠিক আছে, মানে বাড়ির যত মানুষ আছে, যেমন আমার ছোট দেবর, তাছাড়া ওই বাচ্চা কাচ্চা যারা আছে তাদের জন্য কাপড় চোপড় নিয়ে এসেছে, আমার জন্য সাবান নিয়ে এসেছে, একটা শাড়ি নিয়ে এসেছে, ব্লাউজও বানিয়েছে, একটা ব্লা নিয়ে এসেছে। তাছাড়া ওই মেয়েদের কসমেটিক্স, চুড়ি, এগুলো অনেক কিছু নিয়ে এসেছে আমার শ্বশুর আমার জন্য। তো এর আগে আগে উনি আমাকে অনেক কাপড় দিয়েছেন। তো এবারে উনি প্রায় সময় আমার জন্য কাপড় নিয়ে আসেন। আমার শরীরে সেটা লাগে না, হয় বড় হয় না হয় ছোট হয়। তো বাড়িতে উনি যে শাড়িটা আমার জন্য নিয়ে এসেছিল, এই শাড়িটা আমার শরীরে লাগে নাই। মানে আমার শরীর একেবারে ছোট মনে হচ্ছে। তাছাড়া কালারটাও আমার খুব একটা বেশি পছন্দ না। তাছাড়া উনি আমার জন্য যে ব্লাটা নিয়ে এসেছিল, এটাও আসলে আমার সাইজ মতো হয়নি। এটাও আসলে ছোট হয়ে পড়েছে। বাড়ির সবার জন্য এই যে কাপড় নিয়ে এসেছে, কম বেশি সবারই লেগেছে, কিন্তু আমার তো আর লাগে নাই। তাছাড়া আমার শ্বশুরের আন্দাজ ভালোভাবে এখনো হয় নাই। তো আমি শ্বশুরমশাইকে বললাম, বাবা, আপনি কোন দোকান থেকে নিয়ে এসেছেন, এটা তো হচ্ছে না, লাগে না। তাছাড়া আমার পছন্দ হয়েছে না এই শাড়িটা, এটা কি চেঞ্জ করে আনা যাবে? তখন শ্বশুর আমাকে বলতেছে, হ্যাঁ, চেঞ্জ করে তো আনা যাবে। উনি আমাকে বলে দিছে যে চাইলে আপনি চেঞ্জ করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু বৌমা, চেঞ্জ করে কোনটা আনবো, কোন কালার আনবো? তখন আমি শ্বশুরমশাইকে বললাম, বাবা, আপনি একা যাবেন না, আমিও আপনার সঙ্গে যাব। তখন শ্বশুর আমাকে বলতেছে, বৌমা, তাই বলে কি তুমি যাবে? এটা তো আসলে ভালো দেখায় না। দেখো, এবারের বউয়েরা তারা আসলে বাজারহাটে খুব একটা বেশি যায় না, বা যাওয়া আসত করে না। তুমি বাজারে যাবে, এটা কেমন দেখায় না। তখন আমি শ্বশুরকে বললাম, আরে বাবা, আমি তো আপনার সঙ্গে যাচ্ছি, আমি তো আর একা একা যাচ্ছি না। হ্যাঁ, এবারের মেয়েরা বাজারে যায় না, একা একা যায় না। আমি তো আর একা একা যাচ্ছি না, আপনি তো আমার সঙ্গে যাচ্ছেন। তাছাড়া একটা কাজ করেন না, আপনি বরং একটা সিএনজি খবর দেন, আপনার পরিচিত যদি থাকে, সিএনজির ভিতর করে যাই, তাহলে তো আর এই মহল্লায় মানুষজন কেউ দেখবে না। সিএনজির ভিতর দিয়ে কই যাচ্ছি না যাচ্ছি, তাছাড়া আপনি তো আমার সঙ্গে আছেন। তখন শ্বশুর আমাকে বলতেছে, হ্যাঁ, এই কথাটা ঠিক বলেছ। আচ্ছা ঠিক আছে, যেহেতু তোমার কাপড় হয় না, প্রতিবারই তোমার জন্য ভুল কাপড় নিয়ে আসি, যেহেতু হাতে এখনো সময় আছে। আচ্ছা চলো, তোমাকে নিয়ে বরং বাজারে যাই। তখন শ্বশুর আমাকে নিয়ে বাজারে যাওয়ার প্ল্যান করতেছে। তখন সে একটা সিএনজি যাওয়ার দিল। একটা সিএনজি আমাদের বাড়িতে আসলো। বাড়িতে আসার পর আমি সিএনজিতে উঠলাম রেডি হয়ে। শ্বশুরও আমার সঙ্গে উঠল। শ্বশুর সিএনজির ভিতরে আমার পাশেই বসেছে। যাবার পথে বন্ধুরা, আমাদের বাড়ি থেকে বাজারে পর্যন্ত যেই শপিং মলে আমরা গিয়েছিলাম, রাস্তাটা বেশ খারাপ। এই এলাকার রাস্তাটা বেশ কিছুদিন যাবৎ অনেক খারাপ হয়েছে। বৃষ্টি আসলেই এই রাস্তা গর্ত হয়ে যায়, খারাপ হয়ে যায়। মাঝে মধ্যে এলাকার লোকজন বালু, মাটি, ইট দেয়, কিন্তু তাতে কোনো কাজ হয় না। এলাকার মেম্বার, চেয়ারম্যান, তারা কোনো কাজ করে না। অনেকবার এই রাস্তা প্রস্তাব হয়েছে, কিন্তু কোনোভাবেই আর হচ্ছিল না। সিএনজি একবার এদিকে আসে, একবার ওদিকে যায়। শ্বশুরের সঙ্গে আমার শরীরে বেশ কয়েকবার বাড়ি লেগেছে, এবং আমি বেশ কয়েকবার ওনার উপরে গিয়ে পড়ে গেছি। উনি বেশ মজা পেল, আমি বুঝতে পারলাম। আরেকবার তো উনি আমার উপরেই চলে এসেছে। এমনভাবে রাস্তা, গাড়ি লাফাচ্ছিল, আমিও লাফাচ্ছিলাম। একবার তো আমি ওনার গালে গিয়ে একটা চুমাই দিয়ে ফেলেছিলাম, এমন জোরে জোরে লাফাচ্ছিল।
আমি বুঝলাম শ্বশুরমশাই তখন বেশ লজ্জা পেয়েছিল। শ্বশুরমশাই লজ্জা পেয়ে এক কোণায় তিনি ভালো করে গাড়িতে চেপে ধরলেন। আমি বললাম, বাবা, আপনার কি বসতে কোনো অসুবিধা হচ্ছে? তখন শ্বশুর আমাকে বলল, না, বসতে তো তেমন কোনো অসুবিধা হচ্ছে না। দেখ না, গাড়ি কত লাফালাফি করতেছে, কি একটা অবস্থা। আমি বললাম, হবে না এমন অবস্থা, রাস্তা দিকেছে কি হাল? তখন বলল, হ্যাঁ, রাস্তার অবস্থাটা খুবই খারাপ, এই জন্যই বৌমা তোমাকে বলেছিলাম যে তোমার যাওয়ার দরকার নেই। আমি বললাম, আমার তো কোনো সমস্যা হচ্ছে না, আমার মনে হয় আমার থেকে আপনারই মনে হয় বেশি সমস্যা হচ্ছে। তখন শ্বশুরমশাই একটু লজ্জা পেয়ে বলবেন, আচ্ছা তাকে বাদ দাও, আমরা তো চলে এসেছি। এই কথা বলে আমরা সেই দোকানে গেলাম। গিয়ে আমি আমার পছন্দ মতো একটা বাদাম কালার শাড়ি কিনে নিলাম, একটা ব্ল্যাক কালার আমার সবচেয়ে বেশি পছন্দ, একটা ব্লাউজ নিলাম, বেশ কিছু সেন্টও নিলাম, কারণ অনেক সময় কোনো জায়গায় গেলে বা বাসায় থাকলো যেই গরম পড়েছে বাবা, সেন্ট দিতে হয়। তাছাড়া আমার পছন্দের কিছু গহনাও কিনে নিলাম, ফেস ওয়াশ নিলাম একটা। তো বাবা আমাকে বলতেছে, তোমরা মেয়ে মানুষ কত কিছু যে তোমাদের প্রয়োজন হয়, আমরা পুরুষ মানুষরাই ভালো। আমাদের বাবা ওই চুড়ি, ফেস ওয়াশ, আলতা এত কোনো কিছু লাগে না। ওই একটা লুঙ্গি, একটা গেটিপুরি না হলে একটা প্যান্ট আর একটা শার্ট, তাতেই হয়ে গেল। ছেলে মানুষও অনেক সুবিধা, মেয়েরা হলে। তখন আমি বাবাকে বললাম, এই মেয়েরা না হলে আপনারা তো সুখও পান না, আপনারা তো আবার মজাও পান না। শুনেন, মেয়েদেরকে বিয়ে করলে মেয়েদের থেকে মজা পেতে হলে মেয়েদেরকে এরকম কসমেটিক্স, শাড়ি, চুড়ি, গহনা এগুলো দিতে হয়। এগুলো না দিলে মেয়েরা খুশি হয় না। আর মেয়েরা যদি খুশি না হয় তাহলে কিন্তু রাতে মেয়েরা ছেলেদেরকে মজাও দেয় না। শ্বশুর আব্বা আমার মুখে এমন কথা শুনে সে অনেকটা লজ্জা বোধ করল। আমি বুঝলাম তিনি খুব লজ্জা পেয়েছিল। তখন শ্বশুর আব্বা আমাকে বলল, আচ্ছা বৌমা, তুমি তো সচরাচর বাজারে খুব একটা বেশি আসো না, মার্কেটও তো এমনিতেও আসা হয় না, ঈদের লগনে এসেছ কাপড় কিনতে, আর আসবে কি না আসবে তারও কোনো গ্যারান্টি নাই। আচ্ছা চলো, তোমাকে নিয়ে একটা কফি হাউসে যাই, সেখানে বসে আমরা বরং কিছু দুপুরের জন্য খাবার দাবার করি। শ্বশুরমশাই আমাকে একটা 5 স্টার হোটেলে নিয়ে আসলো। বাহ, ভিতরে কি সুন্দর এসি, তাছাড়া যার যার বসার জন্য আলাদা কেবিন আছে। এইখানে ভিতরে বসে আপনি খাবেন কি করবেন, বাহির থেকে কোনো কিছু দেখা যায় না, একেবারেই ভিআইপি সিস্টেম। শ্বশুরমশাই আমাকে এরকম একটা জায়গায় নিয়ে এসেছে। মূলত এই জায়গাটাতে বেশিরভাগ গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ড তারাই আসে, বা যারা কাপল। কিন্তু আমি মনে হয় একমাত্র ব্যক্তি যে কিনা আমার স্বামী কিংবা আমার বয়ফ্রেন্ড কারোর সঙ্গেই না, আমি আমার শ্বশুরের সঙ্গে এই জায়গাটিতে এসেছি। শ্বশুর আমাকে বলছে, কেমন হয়েছে জায়গাটা? আমি বললাম, বেশ ভালো, যদি হাজব্যান্ড থাকতো তাহলে হয়তো আরেকটু ভালো লাগতো। শ্বশুর আমাকে বলে, যাক, সমস্যা নেই, আসো। এই কথা বলে শ্বশুরমশাই বেশ কিছু খাবার অর্ডার দিয়েছে। আমরা কিছু ওই চাইনিজ খাবার অর্ডার দিলাম। আমি যে হাত দিয়ে খাচ্ছিলাম, শ্বশুরমশাই এমন সময় আমাকে বাধা দিয়ে আমাকে বলতেছিল, আরে আরে, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি, তুমি যেহেতু তোমার স্বামীর কথা বললে, বুঝেছি। তোমার স্বামীর কথা তোমার মনে পড়তেছে, এই নাও আমি তোমাকে খাইয়ে দিচ্ছি, তাহলে আর তোমার স্বামীর কথা মনে পড়বে না। তারপর বন্ধুরা শ্বশুরাব্বা আমাকে তার নিজের হাত দিয়ে আমাকে খাবারগুলো খাইয়ে দিল। উফ, আমার এত ভালো লাগা কাজ করেছে, মনে হচ্ছে আমার সামনে থাকা যে পুরুষটা বসে আছে উনি আমার শ্বশুর না, উনি আমার প্রেমিক, আমার বয়ফ্রেন্ড। আমার কাছে এমন মনে হচ্ছিল। আমি একটু মুচকি একটা হাসি দিলাম। শ্বশুরাব্বা আমাকে বলল, আরে বৌমা, তুমি হাসতেছ কি কারণ? আমি তখন বাবাকে বললাম, শ্বশুরাব্বা, আপনি আমাকে এমনভাবে খাইয়ে দিচ্ছেন মনে হচ্ছে আমি আপনার পুত্রবধূ না, আমি আপনার গার্লফ্রেন্ড আর আপনি আমার বয়ফ্রেন্ড। আমার এমন কথা শুনে শ্বশুরাব্বাও মুচকি একটা হাসি দিয়ে বলল, কি যে বলো বৌমা, আমি শ্বশুরাব্বা হিসেবে কি তোমাকে এতটুকু খাইয়েও খাইয়ে দিতে পারি না? আমার কি এতটুকু দায়িত্ব নেই? আমি বললাম, না বা, তা ঠিক আছে, আমি তো সেইটা আপনাকে মানা করি নাই, বা আমি সেইটা আপনাকে মিন করে বলি নাই। আসলে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এইভাবে অনেক বয়ফ্রেন্ড তাদের গার্লফ্রেন্ডকে খাইয়ে দেয়। শ্বশুরাব্বা তখন আমাকে বলল, তাই নাকি? তখন শ্বশুরাব্বা আমাকে আমার নাম ধরে রাখতেছে, আমাকে বলতেছে, নাহার, চলো তাহলে এখন আমরা যাই। যাওয়ার সময় বন্ধুরা শ্বশুরাব্বা আমার হাতগুলো ধরে আমাকে খুব সুন্দরভাবে তিনি সিঁড়ি থেকে নামিয়ে তারপর আমরা আবার একটা সিএনজি করে চলে গেলাম একেবারে বাড়িতে। বাড়িতে আসার পর থেকেই আমার শ্বশুরাব্বা চলাফেরার মধ্যেই আমি একটা তফাৎ লক্ষ্য করতেছি। তার ভিতরে একটা পরিবর্তন এসেছে। আর সেই পরিবর্তনটা হচ্ছে, শ্বশুরাব্বা আগে আমাকে তিনি তার নিজের মেয়ের মতোই দেখত, কিন্তু ইদানিং সে আমার সামনে খুব একটা বেশি আসে না, আর আসলেও একটু লজ্জা পায়।
তাছাড়া আমি বিষয়টা বুঝতে পেরেছি সে আমাকে ইদানিং খুব ভালোভাবে ফলো করেছে। এতদিন আমার দিকে তো ফিরেও তাকাতো না, আমাকে তেমন কিছুই নিয়ে ভাবতেও না। আমার আসলে একটা মেয়ের আসলে প্রাইভেসি অনেক জিনিস লাগে বন্ধুরা। এই যেমন ধরেন আমাদের এই ফার্মেসি থেকে অনেক কিছু আনতে হয়, আমাদের মেন্স হয়, হ্যাঁ, প্রতি মাসেই ২-১ বার আসলে আমাদের রক্তক্ষরণ হয়, মেয়েদের অনেক পার্সোনাল সমস্যা থাকে। কিন্তু আমরা এই সমস্যাগুলো একমাত্র শাশুড়িমা বা স্বামীর কাছে আমরা বলতে পারি, এছাড়া আর কারো কাছে বলতে পারি না। কিন্তু ইদানিং আমার শ্বশুর দেখতেছি সে আমাকে খুব বেশি ফলো করে। কখন আমার মন ভালো, কখন আমার মন খারাপ, কখন আমার মুড আছে, আবার কখন আমার মুড নেই। মানে শ্বশুরমশাই একেবারেই আমার মন মতো চলতেছে। তাছাড়া আমি কি খেতে পছন্দ করি, আমি কি পড়তে পছন্দ করি, শ্বশুরাব্বা এই সমস্ত কিছু সে ধীরে ধীরে শুরু করে দিয়েছে। আমি বুঝলাম ইদানিং শ্বশুরাব্বা আমার দিকে খুব বেশি ফোকাস দিচ্ছে, আমাকে ফলো করতেছে। কিন্তু শ্বশুরাব্বার উদ্দেশ্যটা কি সেটা তো আমি বুঝতেছি না। আমি ভাবলাম আসলে আমার শ্বশুরাব্বা চাচ্ছেটা কি, উনি আসলে কি চায়, আসলে আমাকে এই সব কিছু আমাকে বুঝতে হবে। পরে আমি একদিন শ্বশুরাব্বাকে বললাম, আব্বা আপনি ইদানিং মনে একটু কেমন যেন হয়ে গেছেন, আপনার কি কোনো সমস্যা হচ্ছে, আমাকে বলতে পারেন। তখন শ্বশুরাব্বা আমাকে বলতেছে, না না, শোনো বৌমা, তোমার স্বামী তাকে কে এই বিদেশে দুবাইতে কত দূরে থাকে, তুমি একা একাই বাড়িতে থাকো। তাছাড়া তোমার একটা দেবরতে সারাদিন খেলাধুলা করতে করতেই কাটিয়ে দেয়, আর স্কুলেই কাটিয়ে দেয়। তাছাড়া এই বাড়িতে একমাত্র পুরুষ মানুষ বলতে আমিই আছি। আর আমাদের আত্মীয় স্বজন যারা আছে আশেপাশে, ওরা তো আমাদেরকে খুব একটা বেশি আসলে দেখে না, ওই এমনিতেই দেখে কিন্তু ওইভাবে দেখে না। যাই হোক, তুমি একটা মেয়ে মানুষ, আমাদের জন্য কত মজা মজা রান্না করো, কত কিছু করো। তোমার স্বামীও সেই বিদেশে, তোমার মা বাবাও সে কত দূরে তাদের বাড়ি। যাই হোক বৌমা, আমি চিন্তা করলাম আমি এখন থেকে তোমার সমস্ত দায়ভার দায়িত্ব সব কিছু নিব। তোমার যা কিছু লাগবে তুমি এখন থেকে তোমার ছেলেকে না বলে তুমি সব কিছু আমার কাছে বলবে। আমি তোমার সমস্ত খরচ সব কিছু আমি বহন করব। তাছাড়া বৌমা, তোমার পার্সোনাল সমস্যাও আমার কাছে বলতে পারো। তোমার কি দরকার, কোনটাই সমস্যা হচ্ছে, সব কিছু আমার সঙ্গে চাইলে তুমি শেয়ার করতে পারো। শোনো, আমরা বন্ধুর মতো চাইলে চলাফেরা করতে পারি। বন্ধুর মতো যদি আমরা একে অন্যের সঙ্গে চলাফেরা করি, ব্যবহার করি, তাহলে তোমারও চলাফেরা করতে অনেক সুবিধা হবে, আর আমার জন্য সুবিধা হবে। শ্বশুর আব্বা কি বলতেছে এগুলো, আমার তো মাথায় কোনো কিছুই কাজ করতেছে না। হঠাৎ করে শ্বশুর আব্বার ভিতরে এতটা চেঞ্জ, এতটা পরিবর্তন দেখে আমি তো নিজেকে একেবারে আর আটকাতে পারলাম না। যে শ্বশুর আব্বা এতদিন যে মানুষটা আমার খোঁজ খবর নিত না, আমার আসলে কি লাগবে সেইটাও এই মানুষটা এতদিন কোনো কিছু জানতে চাইতো না, পালঘরে এত সুন্দর একটা পুত্রবধূ সে কখনো আমাকে চোখ মেলেও দেখত না, সেই জায়গায় আজকে আমার শ্বশুর মশার হলোটা কি, আমি তো কোনো কিছুই বুঝতেছি বা। আমি ইদানিং দেখি, আমি যখন বাথরুমে গোসল করতে যাই, তো বাসায় আমার দেবরে কিছু কাপড় চোপড় থাকে, ওর স্কুল ড্রেস থাকে, আমার কাপড় চোপড়, শ্বশুরের কাপড় চোপড়, মাঝে মধ্যে বিছানাও ধুয়ে দিতে হয়। যখনই আমি কাপড় চোপড় ধুতে চাই, শ্বশুর আব্বা সেখানে বাথরুমে গিয়ে আমাকে হেল্প করে, কাপড় চোপড়গুলো খেঁচে দেয়, তারপর সেগুলো আবার দোলনাতে গিয়ে রশির মাধ্যমে নেড়েও দিয়ে আসে। তাছাড়া আমি ভাত রান্না করতে গেলে সেখানে আমার সঙ্গে সবজি কাটে, আমার সব কাজই তিনি হেল্প করে। ইদানিং আমাকে ঝাড়ুও দিয়ে দিচ্ছে। বাহ! শ্বশুর আব্বা এত সুন্দর, মানে এতটা বদলে গেল কিভাবে? আমার মাথায় তো বন্ধুরা কোনো কিছুই কাজ করতেছিল না। শ্বশুর আব্বাকে আমি বললাম, বাবা আপনি কি ঠিক আছেন? কোনো ডাক্তার দেখাতে হবে নাকি? অসুস্থ নাকি? আব্বা আমাকে বলতেছে, আরে না বৌমা, তুমি আমার পুত্রবধূ, আরে তোমার একটা সেবা যত্ন আমি কি করতে পারি না? যাই হোক, বাবার এমন পরিবর্তন দেখে, বাবার ভিতরে এতটা চেঞ্জ দেখে আমার তো বিশাল ভালো লাগতেছে। আমার তো খুব ভালো লাগতেছে যে যাই হোক, এ বাড়িতে আমার একটা শাশুড়ি নেই, আমার শ্বশুরমশাই এসে আমার সেই দায়িত্বগুলো পূরণ করতেছে। আমার স্বামীও নেই দূরে, সপ্তাহে এক দিন ফোন দিলে দেয় আর না হলে দেয় না। কিন্তু আমার শ্বশুরমশাই ছিলেন আবুল মিয়া, তিনি এখন প্রায় আমার খুব বেশি খেয়াল রাখতেছেন। আমার শ্বশুরমশাইয়ের বয়স প্রায় ৪৫ বছর, কিন্তু তার ৪৫ বছর বয়স হলেও তাকে দেখে বোঝার উপায় নেই যে তার ৪৫ বছর। তাকে দেখে মনে হবে তার একটা ৩০ বছরের একটা টকবক একটা পুরুষ মানুষ তিনি। ইদানিং আমার শ্বশুরাব্বা আমার সঙ্গে অনেক ফ্রি হয়ে গেছে, সব কিছুতেই সে আমাকে জিজ্ঞাসা করে কোনটা ভালো হবে, কোনটা খারাপ হবে। আমার সঙ্গে বন্ধুসুলভ আচরণ করে, তাছাড়া আমার অনেক প্রোটেক্টও করে। আমি একদিন তাকে জিজ্ঞাসা করলাম ঘুমানোর আগে রাতে, শ্বশুর আব্বা যেহেতু আমার সঙ্গে ফ্রেন্ডের মতো বিহেভ করতেছে, আমিও তার সঙ্গে ফ্রেন্ডের মতো বিহেভ করতেছি। তো শ্বশুর আব্বাকে আমি একদিন জিজ্ঞাসা করলাম, আচ্ছা আব্বা, আপনি এই যে এই বয়সে ওইসব, মানে এতটা সুদর্শন, তারপর হচ্ছে আপনাকে দেখলে তো মনেই হয় না, বোঝার কোনো উপায় নেই যে আপনার এত বয়স হয়েছে, আপনি এখনও পুরুষ মানুষের মতো আপনার শরীর,
চেহারা সবকিছু। আব্বা এটা কিভাবে সম্ভব? তখন আমার শ্বশুর আব্বা বলতেছে সে ছোটবেলা থেকেই মানে বডি ফিট রাখতে খুব চেষ্টা করত। যেমন ব্যায়াম করে, তারপর সকালে ডিম খায়, কাঁচা শাকসবজি খায়। সে আসলে খুব একটা তেল জাতীয় খাবার খায় না। এই জন্য সে নিজেকে খুব বেশি ফিট রেখেছে এখনো পর্যন্ত। তো আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা আব্বা, শাশুড়ি মারা গেল মানে অনেক দিন হয়েছে, তাই না? আপনি তো নিশ্চয়ই একা একা আছেন এতদিন। আসলে বন্ধুরা, আমি এই বাড়িতে বিয়ে হয়ে বউ হয়ে এসেছি। ও আমার বিয়ে হয়েছে প্রায় ২ বছর। কিন্তু আমি বিয়ে হওয়ার আগে আমি জানি ছোটবেলায় নাকি আমার শাশুড়ি কোনো একটা অ্যাক্সিডেন্টে কিনে আসলে মারা যান। এরপর থেকে আমার শ্বশুর তিনি দ্বিতীয় আর কোনো বিয়ে-শাদী করেন নাই। তবে তার বাড়ি থেকে অনেক প্রেশার দিয়েছিল তাকে দ্বিতীয় বিয়ে করার জন্য। কিন্তু তিনি তার ছেলের মুখের দিকে তাকিয়ে তাকে মানুষ করার জন্য তিনি আর দ্বিতীয় বিয়ে করেন নাই। আসলে পুরুষ মানুষ যতটা মেয়েদের জন্য পাগল, আবার ততটা তার নিজের সন্তানের জন্য পাগল। হাজারটা মেয়েদেরকে তারা ছাড়তে পারে। এটাই সত্যিকারের পুরুষ মানুষ। সেদিন আমার বাবা বলতেছিল, বৌমা, তোমার সঙ্গে বিয়ে হওয়ার আরও প্রায় ১০-১২ বছর আগে, সেই অনেক আগের কথা, তোমার শাশুড়ি একটি অ্যাক্সিডেন্টে সে মারা যায়। তখন আমি মানসিকভাবে অনেকটা ভেঙে পড়ি। আমার পরিবার, আত্মীয়স্বজন সবাই আমাকে খুব বেশি প্রেশার দিচ্ছিল যাতে আমি আরেকটা বিয়ে করি, এবং তারা আমার জন্য একটা মেয়েও দেখেছে। কিন্তু বৌমা, আমি আরেকটা চাইলেই বিয়ে করতে পারতাম। একটা কেন, আমি আরও ২টো বিয়ে করতে পারতাম। তখন আমার পুরো যৌবনকাল ছিল। আমি চাইলে আরও ২টো-৩টা বিয়ে করে আমি আমার পুরুষত্বও মিটাতে পারতাম, যৌবন মিটাতে পারতাম। কিন্তু বৌমা, আমার সুখের জন্য আমি আরেকটা বিয়ে করব। কিন্তু আমি যেই বাড়ি, আমার এই বাড়িতে আমি আরেকটা মেয়েকে নিয়ে আসবো, মহিলাকে। কে? ওই মানুষটা আদতে কতটা ভালো? সে কি আমার সন্তানকে তার নিজের সন্তান বলে মানুষ করবে? সে কি তার নিজের সন্তান বলে লালন-পালন করবে? এই গ্যারান্টিটা একটা বারের জন্য আমাকে কেউ দিতে পারে নাই। কারণ এরকম অনেক আমি দেখেছি, নিজের একটা সন্তান হওয়ার পর অন্যের সন্তানটাকে সে মাটিতে ফেলে দেয়। এইজন্য বৌমা, আমি অনেক কিছু চিন্তা করে আমি আসলে বিয়েটা করি নাই। আমি আমার সন্তানকে নিজের মতো করে মানুষ করেছি। পড়াশোনা করে আমি এখন তাকে বিদেশে পাঠিয়েছি। সে তার মতো করে ভালো আছে। এই যে তোমার মতো একটা লক্ষ্মী বৌমা আমি পেয়েছি, এতেই আমি খুশি। তখন আমি শ্বশুর আব্বাকে বললাম, কিন্তু বাবা, এভাবে তো একটা পুরুষ মানুষ আসলে বেঁচে থাকতে পারে না, কারণ তাদেরও তো একটা জীবন আছে। দিন শেষে তাদেরও তো স্ত্রীদের কাছে যেতে হয়। একটা পুরুষ মানুষকে এভাবে একা একা বাঁচতে আপনি তো নিশ্চয়ই খুব কষ্ট হয়েছে। তখন আমার শ্বশুর আব্বা আমাকে বলতেছে, পারতাম না, একটু কষ্ট হতো, কিন্তু বৌমা মেনে নিয়েছি। তাছাড়া অনেক সময় নিজের কাজ নিজেই হাত দিয়ে করে ফেলেছি। আমি বুঝলাম শ্বশুরমশাই আমাকে কিসের কথা বলতেছেন। আসলে পুরুষ মানুষ, দেখবেন যারা প্রবাসী আছে বা যারা স্ত্রীর পাশে নেই, অনেকে কিন্তু হাত দিয়ে অনেক কাজ করে ফেলে, সেরে ফেলে। এটাই স্বাভাবিক। কিন্তু এটা কিন্তু তাদের সমস্যা হয়। শ্বশুর আব্বার প্রতি আমার খুব মায়া হলো। একটা মানুষ এত তাড়াতাড়ি তার বউকে হারিয়েছে, এরপরও তিনি বিয়ে শাদী করে নাই। তাছাড়া বন্ধুরা, এদিকে বিয়ের পর আমি মাত্র আমার স্বামীর সঙ্গে মাত্র ৩টা মাস ছিলাম। আমার ওদিকে বাচ্চা কাচ্চা হচ্ছিল না। কি করব, কোনো কিছুই আমার মাথায় যেন কাজ করতেছিল না। তাছাড়া আমি একটা রিলেশন করেছিলাম। আমি বিয়ের আগে আমি একটা রিলেশন করেছিলাম। ওই বয়ফ্রেন্ড আমাকে মাঝে মধ্যে আমাকে ফোন করে। তার কাছে আমার কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ছবি আছে। আমি তার সঙ্গে বিভিন্ন পার্কে গিয়েছিলাম। তার এক বন্ধুর বাসায় আমাকে নিয়ে গিয়েছিল। আমি বুঝি নাই যে সে আমার সঙ্গে ওই কাজটা করবে। সেদিন সে আমার সঙ্গে এমন একটি কাজ করল যেটা আমি বিশ্বাস করতে পারি নাই। এরপর ওই ছেলে আমাকে বিয়ে শাদী কোনো কিছুই করে নাই, আমার সঙ্গে চিট করেছে। ওই ছেলের সঙ্গে আমি আর সম্পর্ক রাখি না। কিন্তু তার কাছে আমার কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ছবি আছে। সে প্রায় সময় আমাকে এই ছবিগুলো নিয়ে আমাকে ব্ল্যাকমেইল করে। বলে আমার স্বামী নাকি বিদেশে, তাকে আমি ১০,০০০ টাকা দিতে, ২০,০০০ টাকা দিতে, এবং তার সঙ্গে আমাকে শুতে হবে, অনেক কথাই বলে। আসলে সে যদি আগে আমার সঙ্গে এই কাজ করতে পারে, এখন যদি সে আমাকে পায়, এখন তো আরও ভিডিও ছবি তুলে আমার আরও অনেক সর্বনাশ করতে পারে, আমার সংসারটা ভেঙে ফেলতে পারে। একদিন আমার স্বামী যেহেতু প্রবাসে আছে, আমার স্বামীকে এত বড় কথাটা বলার সাহস আমার হয় নাই। কিন্তু শ্বশুর আব্বা যেহেতু আমার সঙ্গে একটা ফ্রেন্ডের মতো আচরণ করতেছে, আমি ভাবলাম সে যেহেতু আমার গার্জিয়ান, এখন বর্তমানে আমার সংসার আমার এক্স বয়ফ্রেন্ড যে কোনো সময় ভেঙে দিতে পারে। না, আমি ভাবলাম আমার শ্বশুর আব্বাকে এই বিষয়টা জানিয়ে রাখা উচিত, কারণ যে কোনো সময় যে কোনো কিছুই হতে পারে। কারণ ওই ছেলেটা একটা আধা পাগল হয়ে আছে, নেশা করে মাতাল, আর ও টাকার জন্য যে কোনো কিছুই করতে পারে। আমার শ্বশুরমশাইয়ের কাছে বলে দিতে পারে বা ফেসবুকের ছবিগুলো ভাইরাল করে দিতে পারে, তার কোনো গ্যারান্টি নাই, নিশ্চয়তা নাই। এজন্য আমি একদিন আমার শ্বশুর আব্বাকে বললাম, আব্বা, আপনি কি আমাকে সত্যি ভালোবাসেন?
মানে আপনার পুত্রবধূ হিসেবে আমাকে আপনি কতটুকু পছন্দ করেন? শ্বশুর আব্বা আমাকে বলল, হ্যাঁ মা, তোমাকে আমি অনেক পছন্দ করি। আমার পুত্রবধূ বউ হিসেবে তোমাকে পেয়ে আমি অনেক লাকি। আমি বাবাকে বললাম, বাবা, আমি আপনার পুত্রবধূ হওয়ার আগে আমি যদি কোনো ভুল কাজ করে থাকি, যদি কোনো পাপ কাজ করে থাকি, বাবা, আপনি কি আমাকে ক্ষমা করতে পারবেন? আপনি কি আমাকে মাফ করে দিতে পারবেন? শ্বশুর আব্বা আমার এমন কথা শুনে এসে অনেকটা থমকে গেছে, তার কথাটা অনেকটা বন্ধ হয়ে গেছে। আমি বললাম, বাবা, কি হলো? শ্বশুর আব্বা তখন আমাকে বলল, হ্যাঁ রে ঋষিতা, এমন কি কাজ? তখন আমি বাবাকে বললাম, বাবা, আপনি আগে বলেন আমার ভুল আপনি ক্ষমা করবেন কিনা। তখন শ্বশুর আব্বা আমাকে বলল, হ্যাঁ, আমি তোমার সমস্ত ভুল ক্ষমা করে দেব, কারণ অতীতে মানুষ একটা সময় ভুল করতেই পারে। বলো তো এখন কি হয়েছে পুরো ঘটনাটা? তখন আমি আমার শ্বশুর বাবার কাছে খুলে বললাম যে, বাবা, আমি যখন কলেজে পড়তাম তখন একটা ছেলের সঙ্গে আমার রিলেশন ছিল। ও অনেকদিন আমার পিছনে ঘুরপাক করত, তারপর একটা সময় ওকে আমি মেনে নেই, ও আমাকে বিয়ের প্রতিশ্রুতি দেয়। ওর সঙ্গে আমার বেশ কয়েকবার পার্কে দেখা হয়েছিল, আমার সঙ্গে চুম্বও দিয়েছিল, বিভিন্ন ঘনিষ্ঠ মুহূর্তের ছবিও দিয়েছিল। একসময় এক বন্ধুর বাসায় আমাকে নিয়ে যায়। বাবা, ও আমার সঙ্গে একটা খারাপ কাজ করে ফেলেছে, কিন্তু ওর কাছে কিছু ছবি আছে যেটা দিয়ে প্রায় সময় আমাকে ব্ল্যাকমেইল করে। আমার স্বামীর কাছ থেকে বলে আমাকে টাকাটা দিতে হবে ওকে, না হলে ওর সঙ্গে আমাকে আবার শুতে হবে। বিভিন্নভাবে আমাকে ব্ল্যাকমেইল করে। শ্বশুরাব্বা, আমি আসলে বিষয়টা কার কাছে বলবো? আমার হাজবেন্ডের কাছে নাকি আপনার কাছে? আমি কোনো সাহস পাচ্ছিলাম না, এজন্য আমি আপনাকে বিশ্বাস করে এই কথাটা বলেছি। তখন আমার এই কথাটা শুনে শ্বশুরাব্বা আমাকে বলতেছিল, বিয়ের আগে এরকম একটু আর একটু অনেক মেয়েরাই এই যুগের মানুষরা ভুল করতে পারে, এটা তেমন কোনো বিষয় না। তুমি এই কথাটা বাদ দাও তো, ছেলেটার বাড়ি কোথায়? তখন আমি বাবাকে বললাম, ছেলেটার বাড়ি হচ্ছে কুচবিহারে। তখন আব্বা আমাকে বলল, ঠিক আছে, আমি দেখতেছি। পরের দিন সকালবেলা আমার শ্বশুর আব্বা আমাকে দেখলাম একটা লাল একটা শাড়ি নিয়ে এসেছে। এই শাড়িটা নাকি তার শাশুড়ির শাড়ি। এই শাড়িটা নাকি অনেকদিন সুকেসের ভেতরে ছিল, তো তিনি তার রুম থেকে বের করে এনে আমার জন্য আনছে। শোকেস থেকে আরও কিছু গহনা নিয়ে এসেছে, কিছু চুড়ি, তারপর হচ্ছে গলার একটা হার, কানের দুল, বেশ কিছু গহনা, সাথে একটি ব্লাউজ, অনেক কিছু। আমি শ্বশুরাব্বাকে বললাম, বাবা, এটা কিসের জন্য, এই বিয়ের লাল শাড়ি? তখন আমার শ্বশুরাব্বা আমাকে বলতেছে, বৌমা নিশিতা, এই শাড়িটা হচ্ছে তোমার শাশুড়ির শাড়ি। এই শাড়িটা আমি তোমার শাশুড়িকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসেছিলাম, তার সঙ্গে আমি বাসর করেছিলাম। তারপর এই শাড়িটা পরের দিন সে আবার সুকেশে উঠে রেখে দেয়। সে বলেছিল তার পুত্রবধূকে সে এই শাড়িটা উপহার হিসাবে দিবে তার নিজের হাতে, কিন্তু তার তো দেওয়ার কোনো সৌভাগ্য হয় নাই। আমি তোমাকে অনেকবার দিব বলে দেওয়া হয় নাই, তাই ভাবলাম আজকে এই শাড়িটা আমি তোমাকে দেব। এই শাড়ির একমাত্র অধিকার তোমার। একটা ব্যাপার আমার মাথায় কোনোভাবেই যাচ্ছিল না। আমার শ্বশুর মশাই এতদিন আমাকে এই শাড়িটা তিনি দেন নাই, হঠাৎ করে এই শাড়িটা দিয়ে আমাকে আসলে তিনি কী বোঝাতে চাচ্ছেন আমি বুঝতাম না। তখন শ্বশুরমশাই আমাকে বলল, বৌমা, আমার অনেক দিনের একটা ইচ্ছা, এই শাড়িটা পরে আজকে আমি তোমাকে দেখব, কারণ এই শাড়িটা তুমি যদি পরো তোমার শাশুড়ির কথা আমার মনে পড়বে। তুমি কি শাড়িটা পরে আজকে আমাকে একটু দেখাবে বৌমা? আমি তখন বাবাকে বললাম, আচ্ছা ঠিক আছে বাবা, তো দুপুরবেলা তো আমার একটু কাজ আছে, শাড়িটা রাতে পরি। তখন শ্বশুরাব্বা আমাকে বলল, আরে তুমি তো শাড়িটা রাতেই পরবে, আমি তোমাকে শাড়ি পরা অবস্থায় সারা রাত আমি তোমাকে দেখতে চাই। যাক, আমি শ্বশুর আব্বার কথা একটা মত দিলাম। ঠিক আছে, সারাদিন আমি বাসার কাজকর্ম শেষ করে রাতে খাবার দাবার শেষ করে আমি আবারও ফ্রেশ হয়ে লাল বেনারসি শাড়িকা পরলাম। শ্বশুর আব্বা আমাকে বলল, বোমা, তুমি এই শাড়িটি নিজের হাতে পরবে না, আমি চাই এই শাড়িটি আমি তোমাকে নিজের হাতে পরিয়ে দিব এবং সবকিছু আমি তোমাকে নিজে পরিয়ে দিব, যদি তোমার কোনো আপত্তি না থাকে। শুরুতে আমার একটু আপত্তি ছিল, কারণ আমি তার পুত্রবধূ, সে আমার শ্বশুর, সে আমাকে শাড়ি পরিয়ে দিবে, আমি তো তার বউ না। যাই হোক, আমার শ্বশুর আব্বা সে আমার কাছে একটা আবদার করেছে, আমার তো উনি ছাড়ার কেউ নেই। ঠিক আছে, শাড়ি পরিয়ে দেওয়ার এমন কি কাজ। আমি শুরুতে শাড়িটা পরে নিলাম। তখন আমি বাবাকে বললাম, ঠিক আছে আব্বা, নেন, আপনি পরিয়ে দেন। শ্বশুর আব্বা আমাকে খুব সুন্দরভাবে কুচি করে শাড়িকা পরিয়ে দিলেন। আমার কোমরে, পেটে, বিভিন্ন জায়গায় শাড়ি করাতে গিয়ে তিনি হাত দিয়েছেন। তার হাতের স্পর্শ পেতেই আমার অনেক ভালো লাগা কাজ করেছিল। শ্বশুর আব্বারও অনেক বেশি ভালো লাগা কাজ করেছিল। আমি বুঝতে পারতাম তিনি যখনই আমার শরীরে হাত দিত তার শরীরে কেন জানি একটা ট্যালেন্টের মতো শক করত। আমি বুঝলাম কিছু একটা হয়েছে। যাই হোক, পরক্ষণে শাড়ি পরা শেষ। শ্বশুর আব্বা তিনি নিজের হাতে আমাকে গয়নার হার, তারপর হচ্ছে সবকিছু তিনি আমাকে নিজে পরিয়ে দিলেন। শ্বশুর আব্বা যে এত ভালো শাড়ি পরাতে পারেন, গহনা পরাতে পারেন,
সেটা আগে আমার একদমই জানা ছিল না। যাই হোক, ওনার শাড়ি পরার স্টাইল সবকিছু আমার বেশ ভালোই লেগেছে। তখন শ্বশুরাব্বা আমার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে, বাবা আমার ঘোমটা সরাচ্ছে। মনে হচ্ছিল আমি তার পুত্রবধূ না, আমি তার নিজের বউ। তখন বাবা আমাকে বলতেছে, তোমার শাশুড়ির নাম হচ্ছে মালতী, জানো, তোমাকে একেবারেই সেম তোমার শাশুড়ির মতো লাগতেছে। আমি বাবাকে বললাম, বাবা, এখন তো আপনি তো দেখেছেন, এখন তাহলে শাড়িটা খুলে ফেলি। শ্বশুরাব্বা আমাকে বলল, আজকে তোমার শাশুড়ির কথা আমার খুব মনে পড়তেছে। ইস, যদি তোমাকে একটু জড়িয়ে ধরে আদর করতে পারতাম, তাহলে তোমার শাশুড়িকেও আমি আদর করতে পারতাম। আমি তখন বাবাকে বললাম, আব্বা, আমি আপনার এই ইচ্ছাটা কিভাবে পূরণ করব? এটা কি আদর সম্ভব? দেখেন, আমি আপনার ছেলের পুত্রবধূ। তখন শ্বশুর আব্বা আমার নিজে আমাকে বলতেছে, আরে রাখো তো ছেলে, ও সেই বিদেশে পড়ে আছে। তখন বাবা আমাকে জড়িয়ে ধরে, ওই রাতে অনেকটা ইমোশনাল হয়ে পড়েছে, আমাকে জড়িয়ে ধরে সে কান্নাকাটি করতেছে। বাবার এরকম বাচ্চার মুখ দেখে আমার মন খুব বেশি আরও বেশি শান্ত হয়ে গেল, যে একটা মানুষ তার ওয়াইফকে, তার স্ত্রীকে এতটা ভালোবাসতে পারে। তার স্ত্রী মারা গেছে আজকে অনেক বছর হয়ে গেছে, তারপরও এই মানুষটা তার স্ত্রীর প্রতি ভালোবাসা বিন্দু পরিমাণ কমে নাই। বিন্দু পরিমাণ সে মানুষটা এতটা ভালোবাসে তার স্ত্রীকে। সে আমাকে ধরে কান্নাকাটি করে দিল। তারপর বন্ধুরা, ওই রাতে আমি অনেকটা ইমোশনাল হয়ে পড়েছিলাম। ইমোশনাল হয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম। ওই রাতে শ্বশুরাব্বা আমার সঙ্গে যা করেছে সেইটা আমি আপনাদেরকে এই মুখে কিভাবে বলবো। সকালবেলা ঘুম ভাঙতেই দেখি আমার শরীরে আর লাল বেনারসি শাড়িটা স্বাভাবিকভাবে নেই। এই শাড়িটা অনেকটাই গজভঙ্গভাবে অবস্থায়, বিছানা পুরোটা এলোমেলো এবং কিসের জানি সাদা সাদা দাগ হয়ে আছে। তার মানে আমি বুঝলাম গতকাল রাতে আমার সঙ্গে একটা ঝড় হয়ে যাচ্ছে। আমার মাথায় কোনো কিছুই ঢুকতেছে না। সকালবেলা ঘুম থেকে উঠা মাত্রই দেখি মাথাটা প্রচণ্ড পরিমাণে ব্যথা করতেছে। হঠাৎ করে এত ব্যথা কারণ আমি বুঝলাম না। এখন গিয়ে বুঝলাম বাবা গতকাল রাতে আমাকে পানির সঙ্গে ঘুমের ট্যাবলেট খাইয়ে আমার সঙ্গে রাতে একটা খারাপ কাজ করে ফেলেছে। শ্বশুরাব্বা এটা আমার সঙ্গে করবে? যাই হোক বন্ধুরা, আজকের গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবা।